আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. মাকফুরুর রহমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অষ্টম অধ্যায়ে নগদান বহি, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান কিভাবে করতে হয় সেটা শেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দেখো এখানে কয়েকটা লেনদেন লিখে রাখছি। এই লেনদেনগুলো থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে নগদ প্রাপ্তি জাবেদায় কোনগুলো যাবে এবং নগদ প্রদান জাবেদায় কোনগুলো যাবে। নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান, তোমরা জানো যে নগদ টাকা আসে, যে সকল লেনদেন দ্বারা নগদ আসে বোঝায় সেটা নগদ প্রাপ্তি জাবেদায় যাবে, এবং যে সকল লেনদেন দ্বারা নগদ টাকা চলে যায়, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায়, সে সকল লেনদেন দ্বারা মানে নগদ প্রদান জাবেদা তৈরি করতে হবে। তো চলো আমরা লেনদেনগুলো আগে পড়ি, তারপরে আমরা আইডেন্টিফাই করব কোন লেনদেন কোথায় যাবে। জনাব রহিম অ্যান্ড সন্সের নিম্নোক্ত লেনদেন সমূহ 2016 সালের নভেম্বর মাসে সংগঠিত হয়েছে। 2016 নভেম্বর 1 তারিখ করিমের নিকট নগদে বিক্রয়। তোমাদের জানা আছে যে করিম, এখানে নামও আছে আবার নগদ উল্লেখ আছে। নগদ যেখানে উল্লেখ আছে নামের আর কোনো ভ্যালু নাই, অতএব এটা নগদে সংগঠিত হয়েছে বুঝে নিতে হবে। করিমের নিকট নগদে বিক্রয় 18,000 টাকা 5 তারিখ। কলিমের নিকট হতে 5,400 টাকা প্রাপ্তি এবং বার্তা প্রদান 100 টাকা। 10 তারিখে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় 1,000 টাকা। 15 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রয় 15,000 টাকা। 20 তারিখে জামালকে 3,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,300 টাকা প্রদান। তাহলে আমাদের কি করতে হবে? এই লেনদেনগুলো দিয়ে নগদ প্রাপ্তি জাবেদা করতে হবে এবং নগদ প্রদান জাবেদা করতে হবে। তাহলে আমি প্রথমেই নগদ প্রাপ্তি জাবেদার দিকে আসি। আমি নগদ প্রাপ্তি জাবেদা প্রথমে করব। তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় এই 5টা লেনদেন থেকে নগদ প্রাপ্তি জাবেদায় কোন লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় যাবে? দেখো, নগদ প্রাপ্তি অর্থাৎ নগদ টাকা আসে। নগদ টাকা বুঝবে যে পণ্য বিক্রি করলে কিন্তু নগদ টাকা আসে। তাহলে আমার মনে হয় 1 তারিখের লেনদেনটা আমরা নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করতে পারি। কলিমের নিকট হতে 5,400 টাকা প্রাপ্তি, এটা তো বোঝাই যাইতেছে প্রাপ্তি, অতএব এটা প্রাপ্তি জাবেদায় যাবে 5 তারিখ। অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয়, ক্রয় করা মানে কি? ব্যয়। ক্রয় করলে ব্যয় হয়, অর্থাৎ এটা প্রদান জাবেদায়। তার মানে আমার টাকা, নগদ টাকা চলে যাচ্ছে, অতএব এটা প্রদান জাবেদা, এটা নিব না। 15 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রয়। দেখো, পুরাতন আসবাবপত্র তুমি মানে প্রতিষ্ঠান থেকে বিক্রি করে দিলে নগদ টাকা আসতেছে, তাহলে এটাও প্রাপ্তি জাবেদা যাবে। শেষ লেনদেন 20 তারিখে জামালকে 3,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,300 টাকা প্রদান। প্রদান, এখানে প্রদানই বোঝাচ্ছে, অতএব এটাও আসবে না। তাহলে আমার 3টা লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। তো প্রথমটা হচ্ছে নগদে বিক্রয়। আমার আগে ছকটা অবশ্যই তোমাদের ছক জানতে হবে। তুমি যদি ছক না জানো তাহলে তুমি হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে পারবে না। অবশ্যই তোমাকে ছক শিখতে হবে, পরবর্তীতে তোমাকে অঙ্ক করতে হবে। তাহলে নগদ প্রাপ্তির ছক দেখো, মোট কয়টা ঘর থাকে? নগদ প্রাপ্তিতে মোট কয়টা ঘর থাকে আমরা একটু শিখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। নগদ প্রাপ্তি জাবেদায় 8টা ঘর থাকে। এই 8টা ঘরের নাম কি? প্রথম ঘরের নাম তারিখ, দ্বিতীয় ঘর ক্রেডিট হিসাব খাত, তারপরে সূত্র, নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। এই লেনদেনগুলো দিয়ে আমরা এই ঘরটা দিয়ে আমরা এবার এই ঘরের ভিতর যেখানে বসে আমরা সেই টাকাগুলো সেভাবে বসাই দেব। 2016 সাল নভেম্বর 1 তারিখে 1 তারিখের লেনদেন হচ্ছে বিক্রয়। আমরা এখানে বিক্রয়, যেহেতু এখানে জাবেদাটা কি হয়? আমি যদি জাবেদা করি তাহলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তা আমি তো করতেছি নগদান হিসাব, অতএব এখানে নগদান কথা লেখার প্রয়োজন নাই। আমি এই কারণে একটা ড্যাশ দিয়ে গেছি, নগদান কথা লিখবে না, ঠিক আছে?
তাহলে নগদান না লিখে আমি একটা ড্যাশ দিয়ে দিছি। এখন নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো আমি নগদানের ঘরে 18,000 টাকা লিখছি এবং বিক্রয়ের ঘরে 18,000 টাকা লিখছি। তোমাকে মনে রাখতে হবে যে এখানে 5টা ঘর আছে, টাকার ঘর আছে 5টা, এই দুটো ডেবিটের ঘর 3টা ক্রেডিটের ঘর। এই ডেবিট এবং ক্রেডিট সমান রাখতে হবে। তাহলে এটা যদি সমান রাখো দেখবে যে তুমি তার শেষ তোমার অঙ্ক মিলে যাবে। নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা বোঝা যায় যে অঙ্ক হলো কি হলো না এটা কিন্তু তুমি বুঝতে পারবে শেষে এসে। তাহলে আমরা একটা লেনদেন পোস্টিং দিলাম। 5 তারিখের লেনদেনে কি বলতেছে দেখো, কলিমের নিকট হতে 5,500 টাকা প্রাপ্তি, 5,400 টাকা প্রাপ্তি এবং বার্তা প্রদান 100 টাকা। অর্থাৎ তার নিকট আমি, এই কলিমের নিকট আমি এই প্রতিষ্ঠান রহিম এন্ড সন্স 5,500 টাকা পাইতো। তো 5,500 টাকার মানে যেহেতু সে পাইতো, কিন্তু 100 টাকা বার্তা অর্থ ছাড় দিল, 100 টাকা সে মাফ করে দিল বা ছাড় দিল। তাহলে এখানে জাবেদাটা কি আসে, কলিমের নিকট প্রাপ্তি, অর্থাৎ নগদান হিসাব ডেবিট আর কলিমের হিসাব ক্রেডিট। এখানে কলিম কিন্তু কে, কলিম হচ্ছে দেনাদার, কলিম হচ্ছে দেনাদার। তাহলে দেনাদারের কাছ থেকে আমি পাইতেছি, এই প্রতিষ্ঠান রহিম এন্ড সন্স পাইতেছে। তাহলে ক্রেডিট হিসাব খাত হবে কলিম, আর এখানে নগদে কত টাকা পাইতেছে 5,400 টাকা, আর 100 টাকা বার্তা দিতেছে। টোটালি আমি ওই দেনাদারের কাছে এখানে চলে যাবে, দেনাদারের ঘরে দেনাদারের কাছে পাইতাম, অর্থাৎ ওই কলিমের নিকট পাইতাম হচ্ছে 5,500 টাকা। দেখো দুটো ডেবিট মিলে একটা ক্রেডিট সমান হয়ে গেল। সর্বশেষ লেনদেন 15 তারিখ, আসবাবপত্র বিক্রয় 15,000 টাকা। আসবাবপত্র, এখানে আসবাবপত্র নামেই আসবে, পুরাতন আসবাবপত্র আমরা বিক্রি করে ফেলছি, অর্থাৎ এই রহিম এন্ড সন্স বিক্রি করে ফেলছে, অর্থাৎ পুরাতন আসবাবপত্র চলে গেছে। আর এখানে নগদ টাকা আসতেছে, তো নগদ টাকা আসতেছে, তাহলে নগদ টাকা আসলে ডেবিট আর চলে গেলে ক্রেডিট। নগদ টাকা আসলে নগদ কত আসলো, 15,000 টাকা আসলো। এবং এই আসবাবপত্র, আমরা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের সম্পদ থাকতে পারে, কিন্তু আমরা যদি অজস্র সম্পদের নাম লিখি তাহলে অনেক ঘর হয়ে যাবে। এই কারণে আমার মেইন ঘর, ক্রেডিটের ঘর থাকবে 3টা, তার মধ্যে নামে বাই নেমে থাকবে 2টো, একটা হচ্ছে বিক্রয় হিসাব আর দেনাদার হিসাব, আর বাকিগুলো সব অন্যান্য হিসাব নামে আমরা অন্তর্ভুক্ত করে দেব। আমরা এই আসবাবপত্র বা যন্ত্রপাতি অথবা কলকবজা এগুলোর কোনো নাম দিব না, ওই অন্যান্য নাম দিয়ে আমরা এটাকে ব্যবহার করব। শুধু নাম দিব বিক্রয় আর দেনাদার, এই দুটো নাম দিব। তাহলে আসবাবপত্র হিসাব নগদ টাকা আসলো, নগদের ঘরে যাবে 15,000 টাকা আর অন্যান্য ঘরে যাবে 15,000 টাকা। এবার আমি যোগ করি, আগে ডেবিট দিক যোগ করি। দেখো ডেবিটের দুটো ঘর, আমরা ডেবিটের প্রদত্ত বার্তার ঘরে আছে একটা লেনদেন 100 টাকা, আর এই 3টা যোগ করে দেখো 38,400, অর্থাৎ 38,500। তাহলে তুমি লিখতে পারো উত্তরে যে নগদ প্রাপ্তি জাবেদার ডেবিট দিকের যোগফল 38,400 যোগ 100, অর্থাৎ 38,500। এবার ক্রেডিট দিক যোগ করি, বিক্রয়ের, দেখো বিক্রয়ের ঘরে একটা লেনদেনই আছে 18,000, দেনাদারের ঘরে একটা আছে 5,500, আর অন্যান্য ঘরে আছে 15,000। এই 3টা যোগ করে দেখো 38,500 হবে। তাহলে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা আশা করি বুঝতে পারছো, এবং এইভাবে নগদ প্রাপ্তি জাবেদা করতে হবে তোমাকে। চলো এবার আমরা নগদ প্রদান জাবেদা শিখি। নগদ প্রদান জাবেদায় আগে তোমার বললাম যে ঘর শিখতে হবে, যে ঘর কিভাবে করে। এখানে একটু ভিন্ন, ঘরগুলো একটু ভিন্ন আসবে, যেহেতু প্রাপ্তি এবং প্রদান নামেই ভিন্ন, অর্থাৎ ঘরগুলো ভিন্ন হবে। তো এখানে দেনাদারের সাথে সম্পৃক্ত, প্রাপ্তি জাবেদা দেনাদারের সাথে সম্পৃক্ত, আর প্রদান জাবেদা পাওনাদার সম্পৃক্ত। তার মানে পাওনাদারকে আমরা দিব, পরিশোধ করব, আর এখানে দেনাদার নিকট থেকে পাবো, এবং নগদ লেনদেনগুলো আসবে, এবং বাকিতে যে লেনদেনগুলো সেটাও আসবে, মানে যেটা পরিশোধিত হবে। তো এখানে ঘরগুলো আমি এখানে দেখো তারিখ ঠিক থাকবে, এখানে ক্রেডিট হিসাব খাত লিখছিলাম, এখানে লিখব ডেবিট হিসাব খাত, সূত্র ঠিক থাকবে। তারপরে পরেরগুলো ডেবিট, এখানে 3টা ডেবিট, এখানে কিন্তু 2টো ডেবিট হয়েছিল, এখানে হবে 3টা ডেবিট, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট। এখানে ঠিক উল্টা, নগদ প্রাপ্তি জাবেদা উল্টা নগদ প্রদান জাবেদা, আর ক্রেডিট হবে প্রাপ্ত বার্তা ক্রেডিট এবং নগদান ক্রেডিট। এখানে কেন নগদান ক্রেডিট হচ্ছে দেখো, আমরা 10 তারিখের লেনদেনটা দেখি যে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয়, অর্থাৎ ক্যালকুলেটর ক্রয় করার পরিপ্রেক্ষিতে আমার নগদ টাকা চলে যাচ্ছে।
নগদ টাকা চলে যাচ্ছে কিসের কি বাবদ? ক্যালকুলেটর বাবদ। অর্থাৎ ক্যালকুলেটরকে আমরা অফিসের ছোটখাটো জিনিসকে বলছিলাম যে অফিস সাপ্লাইজ বলবো, বড় ধরনের জিনিসকে বলবো অফিস সরঞ্জাম, এবং স্থায়ী সম্পদ যেগুলো আছে আসবাবপত্র যন্ত্রপাতি এগুলো তো নাম আলাদা আছে। অতএব ছোটখাটো জিনিসকে আমরা অফিস সাপ্লাইজ বলবো, বড় ধরনের কোনো জিনিস যেমন কম্পিউটার অফিস সরঞ্জাম বলবো। এখানে ক্যালকুলেটর কিনছে আমরা ব্র্যাকেট অবশ্য লিখতে পারতাম ক্যালকুলেটর, এখানে ব্র্যাকেটে লিখেও দিতে পারো, ক্যালকুলেটর তুমি লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো তাহলে দেখো যে অফিস সাপ্লাইজ এটার জন্য কিন্তু কোনো ভরা হয় না, কারণ এটা অন্যান্য হিসাবের মধ্যে যাবে, কারণ এখানে আমি অফিস সাপ্লাইজ ক্রয় করতেছি। বাট যদি পণ্য ক্রয় করো শুধুমাত্র পণ্য ক্রয়টা ক্রয়ের মধ্যে আসবে, আর পাওনাদারকে টাকা দিলে সেটা পাওনাদারের মধ্যে যাবে, আর অন্যান্য যত খাতে টাকা পরিশোধ হবে সব অন্যান্য খাতে চলে যাবে। শুধু পণ্য ক্রয়, যে পণ্য আমি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে আনবো ওই পণ্য ক্রয়ের জন্য ক্রয় হিসাবে যাবে, আর পাওনাদারকে পরিশোধ করলে যে সকল পণ্য আমি বাকিতে ক্রয় করব এবং পরবর্তীতে যখন আমি পাওনাদারকে পরিশোধ করব তখনই আমার এই প্রদান জাবেদায় পাওনাদারের ঘরে আসবে। তো আমরা অফিস সাপ্লাইজটা নিলাম অন্যান্যের ঘরে, এবং নগদ টাকা যেহেতু চলে যাইতেছে নগদের ঘরে চলে গেল 1000 টাকা। দেখো এখানে 1000 টাকা ডেবিট এবং 1000 টাকা ক্রেডিট। শেষ লেনদেন 20 তারিখে দেখো জামালকে 3500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 33 অর্থাৎ 3300 টাকা প্রদান। এখানে দেখো 200 টাকার একটা গ্যাপ আছে। এখানে আমি আমার কাছে জামাল মানে অর্থাৎ এই রহিম এন্ড সন্সের নিকট পাই তো 3500, কিন্তু পূর্ণ নিষ্পত্তিতে এখানে 3300 টাকা দিছে, অর্থাৎ নিশ্চয়ই এখানে পূর্ণ নিষ্পত্তি কথাটা বলা আছে, তার মানে সে আর দাবি করতে পারবে না, অর্থাৎ ছেড়ে দিছে। তার মানে বার্তা, এটাও একটা মানে এক প্রকার বার্তা, অর্থাৎ মানে এখানে প্রদান করছে, অর্থাৎ আমি মানে এই প্রতিষ্ঠান বার্তা পাইছে, অর্থাৎ এই জনাব রহিম এন্ড সন্স বার্তা পেয়েছে। আর ওইখানে তাহলে বার্তা পাইলে প্রাপ্ত বার্তা ক্রেডিট এবং প্রদত্ত বার্তা ডেবিট, এটা তোমরা রেওয়া মিলে অধ্যায় করছিলাম। তো যাই হোক, তাহলে এখানে জামাল হিসাবের নামই আসবে, তাকে দিচ্ছে, অর্থাৎ জামাল কিন্তু পাওনাদার, এই রহিম এন্ড সন্সের পাওনাদার আছে জামাল। তাহলে পাওনাদারের ঘরে যাবে 3500, আর নগদে আসলে দিছি কত 3300, আর দিনাই কত 200। এখানকার গ্যাপটা দেখবা, অনেকে এটা ভুল করে, কিন্তু এই লেনদেনটা অনেকে ভুল করে বসে, কারণ এখানে 3500 এবং 3300, তাহলে এই 200 টাকার যে একটা গ্যাপ, অনেক সময় এটা আমরা মাথায়ও নিই না, ফট করে ভুল করে ফেলি। অতএব এটা দেখো 200 টাকার একটা গ্যাপ আছে এখানে, অতএব 3300 টাকা আমি যা নগদে আমি দিছি পাওনাদারকে সেই নগদের ঘরে যাবে, আর বাকি যে 200 টাকা আমার এখানে গ্যাপ আছে বা পাওয়া যাচ্ছে না, ওই 200 টাকা তখন বার্তার ঘরে বসে দিতে হবে, ঠিক আছে? এটা বুঝে নিতে হবে। কিন্তু এর আগের লেনদেনটা দেখো প্রাপ্তি যাবে দেয়, এখানে স্পষ্ট বলাই ছিল বার্তা প্রদান 100 টাকা বার্তা প্রদান, এখানে কিন্তু বলা ছিল, এই লেনদেনটা কিন্তু বলা নাই। তারপরে তোমাকে বুঝে নিতে হবে, যেহেতু একটা গ্যাপ পাচ্ছ সেহেতু তুমি এটা বার্তা মনে করে বার্তার ঘরে বসাই দিবা। তাহলে আমাদের লেনদেনগুলো সেট হয়ে গেল। এখন দেখো আমরা যোগ করি, ডেবিট টিকেট গুলো যোগ করি। আগে আমার এখানে 3টা ডেবিট আছে, কিন্তু ক্রয় হিসাবে কোনো লেনদেন নাই। এখানে লেনদেন নাই বলে আমি ক্রয় হিসাবে কোনো লেনদেন নেই নাই, যেহেতু পণ্য ক্রয় নাই, অতএব আমি এই কারণে এই ক্রয়ের ঘরে কোনো লেনদেন বসে নাই, কোনো টাকা নাই। তাহলে এই দুই ঘরে টাকা বসাইলে কত আসে দেখো 3500 আর 1000, এই 4500, আর এই দুটো যোগ করলে দেখো কত হয় 1000 এবং 3300, 4300, বার্তার ঘরে আছে 200, অর্থাৎ 4500। তাহলে উত্তর লিখতে পারো তোমরা যে নগদ প্রদান জাবেদার ডেবিট টিকেট যোগফল 3500 এবং 1000 অর্থাৎ 4500, এবং ক্রেডিট টিকেট যোগফল 200 এবং 4300 অর্থাৎ 4500। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদাটা সুন্দর করে বুঝতে পারছি। আর যেহেতু এটা অনলাইন ক্লাস, ভিডিও টেনে টেনে দেখার সুযোগ আছে, আর অনেক সরাসরি ক্লাসে অনেক সময় জিজ্ঞেস করা যায় না, আধা ঘন্টার ক্লাস বোঝা যায় না, তো এখানে কিন্তু বোঝার অনেক সুযোগ আছে। অনলাইন ক্লাস আমি মনে করি যে আমরা সরাসরি ক্লাস এখন আমরা পার্থক্য বুঝতে পারতেছি যে সরাসরি ক্লাসে এবং অনলাইন ক্লাস আমি মনে করি যে সরাসরি ক্লাস থেকে বেশি উপযোগী এবং বেশি উপকারিতা। তো আমরা টেনে টেনে দেখার সুযোগ আছে যেহেতু, তো না বুঝলে বারবার টেনে দেখবে। আর যদি একান্ত এরপরও যদি বোঝা না যায় তাহলে আমাদের ফেসবুক কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্টস করে জানাবে, তাহলে আমরা যখন ভিডিওটা আমরা দেখব তখন বুঝতে পারবো, এবং তোমার নাম, রোল, শাখা উল্লেখ করবে। নাম, রোল, শাখা উল্লেখ করলে কোন ছাত্র বুঝতে পারি নাই, তাহলে আমরা ওইভাবে উত্তরটা
দিতে পারবো, এবং যেখানে বুঝতে না পারবে সেখানেই জিজ্ঞেস করবে। কেমন? তো আশা করি ক্লাসটা দেখবে তোমরা, এবং এই আশা ব্যক্ত করে আজকের মতো আমরা এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল।